আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা ম্যাথ প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যেটা অনেকের কাছে অনেক কঠিন একটি বিষয়। তা হলো ইন্টিগ্রেশন, বাংলায় আমরা যাকে বলি যৌগীকরণ বা সমাকলন। আমি বোর্ডে ইন্টিগ্রেশনের সংজ্ঞাটা লিখছি। দেখো আমি কি লিখছি। ইন্টিগ্রেশন বলতে আমরা যা বুঝবো তা হলো আয়তক্ষেত্রিক প্রক্রিয়ায় কোনো সঞ্চারপথ বক্র হতে পারে, সরলও হতে পারে, কোনো সঞ্চারপথের ক্ষেত্রফল নির্ণয় করাকে বোঝায়। আমরা যখন ডিফারেন্সিয়েশনের বেসিকটা আলোচনা করছিলাম, ডিফারেন্সিয়েশন হচ্ছে আমরা ঢাল নিয়ে কাজ করি, আর ইন্টিগ্রেশন হচ্ছে আমরা ক্ষেত্রফল নিয়ে কাজ করব। আচ্ছা, আমি এখানে একটা বক্র রেখা আঁকছি কার্তেশীয় ব্যবস্থায়। ধরো এই বক্ররেখাটা হচ্ছে পৃথিবীর যে কোনো একটা ফাংশন y equal to f of x এর একটা ফাংশন। তো আমাকে বলা হয়েছে এই ফাংশনটা দিয়ে যে অংশটুকু আবদ্ধ হয় এটা বের করার জন্য। এখন আমরা যদি একটু খেয়াল করি, আমরা দেখব এই বক্র রেখাটা আমাদের পরিচিত যে ক্ষেত্রগুলো আমরা জানি এটার মতো মনে হচ্ছে না। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক আমরা যাই জানি না কেন, এইটার মতো মনে হচ্ছে না। যখনই এরকম বক্র একটা রেখাকে ক্ষেত্রফল নির্ণয় করা প্রয়োজন পড়লো আমাদের গণিতে, তখনই কিভাবে কাজটা করা যায় এটা নিয়ে সবার প্রথমে যিনি কাজ করছেন তিনি হচ্ছে আর্কিমিডিস। আর্কিমিডিস হচ্ছে একটা উপবৃত্তকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে, অর্থাৎ এটাকে আমরা বলি আয়তক্ষেত্রিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় ক্ষেত্রফল নির্ণয় করে সর্বপ্রথম, আর যা আমাদের ক্যালকুলাসের আবিষ্কারের যে ইতিহাস ক্লাসে আমরা আলোচনা করছি। তো দেখো, আমরা যখন এই বক্ররেখাটাকে আমরা ক্ষেত্রফল বের করতে যাব, প্রথমে আমরা করলাম কি, এই বক্ররেখাটাকে আমরা ক্ষুদ্র একটা আয়তক্ষেত্রে ভাগ করলাম। ধরলাম এটা হলো একটা ক্ষুদ্র আয়তক্ষেত্র। ধরো এরকম একটা ক্ষুদ্র আমরা আয়তক্ষেত্রে ভাগ করলাম, এই যে একটা আয়তক্ষেত্র মনে করো। আচ্ছা, আমরা একটা আয়তক্ষেত্র নিলাম যার এক্স এর পরিমাণটা হচ্ছে খুবই কম। ধরলাম এক্স এর মানটা হচ্ছে শূন্যের খুবই কাছাকাছি, আর উপরের দিকে হচ্ছে কার মান আছে, আমাদের ওয়াই এর মান আছে। তাহলে আমাদের এই যে আমি আয়তক্ষেত্রটা নিলাম, এই আয়তক্ষেত্রের উপরের দিকে আছে ওয়াই আর নিচের দিকে আছে কি আমাদের এক্স। আমি ধরলাম যে এক্স এর মানটা হচ্ছে খুবই ক্ষুদ্র, আর উপরের দিকে আছে কার মান, ওয়াই এর মান। তো আমি যদি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে যাই, তো আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলতে আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ধরো উপরেরটা যদি আমরা দৈর্ঘ্য ধরি, যেহেতু উপরে অনেক বেশি আছে, আর নিচের দিকটা আমরা ধরলাম প্রস্থ, ডিএক্স প্রস্থ। ডিএক্স হচ্ছে এক্স এর একটা ক্ষুদ্র অংশ, মানে প্রস্থটাকে আমি খুবই ক্ষুদ্র নিছি, দৈর্ঘ্যটা ধরো মোটামুটি অনেক বড়ই আছে। দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলে কি পাওয়া যায়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যায়। আচ্ছা, এখন তুমি করলা কি, এই যে অংশটুকু আমাদের ধরো এই পর্যন্ত আছে অংশটুকু, এখান থেকে আমরা এই পর্যন্ত আমরা এরিয়াটা বের করব। আমি যেটা কালো কলম দিয়ে মার্ক করলাম, শূন্য থেকে শুরু করে কালো কলম পর্যন্ত মার্ক অংশের আমরা এরিয়াটা বের করব। এখন দেখো, আমি করলাম কি, এই অংশটুকুকে আমরা অনেক অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করলাম। এই যে ধরো এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আয়তক্ষেত্রে আমরা ভাগ করলাম। মানে আমি এই অংশ থেকে এই অংশ পর্যন্ত প্রত্যেকটাকে আমরা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আমরা আয়তক্ষেত্রে ভাগ করলাম। তো আমি এখন কতটা আয়তক্ষেত্রে ভাগ করলাম, আমি ধরলাম যে এখানে আমরা n সংখ্যক আয়তক্ষেত্রে ভাগ করলাম। কত সংখ্যক, আমাদের n সংখ্যক। এবং n সংখ্যক আমরা আয়তক্ষেত্র তৈরি করতে পারছি। আচ্ছা, তা আমরা যদি এখন সবগুলা আয়তক্ষেত্রকে যদি আমরা এখন সামেশন করি, কি করি, আমরা সামেশন করি, তাহলে আমরা এখানে কতটা আয়তক্ষেত্র তৈরি করছি বললাম আমরা, আমাদের ইনিশিয়াল হচ্ছে আমাদের একটা, মানে একটা থেকে শুরু করে আমরা কত পর্যন্ত তৈরি করছি, আমরা n সংখ্যক পর্যন্ত। একটা থেকে শুরু করে আমরা n সংখ্যক পর্যন্ত এরকম অনেক n সংখ্যক আয়তক্ষেত্র তৈরি করছি। তো আমরা যদি এখন ওই n সংখ্যক আয়তক্ষেত্রকে আমরা যোগ করতে পারি, তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ এরিয়াটা পেয়ে যাব। মানে যতটা আয়তক্ষেত্রে আমি ভাগ করছি, সবগুলো আয়তক্ষেত্রকে যদি আমরা যোগ করি, তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। আর এই কাজটাই ফার্স্টে আমাদের আর্কিমিডিস করছিলেন, যে একটা বক্ররেখা বা একটা বক্র ফাংশনকে উনি হচ্ছে একটা উপবৃত্ত নিয়ে কাজ করছে, উপবৃত্তকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে সবগুলো ভাগকে উনি যোগ করে আমাদের সমাকলনের বা যোগজীকরণের
পদ্ধতি উনি আবিষ্কার করছে। আচ্ছা, এখন আমরা এটাকে আমরা কিভাবে লিখলাম? আমরা এটাকে বলা হয় যে পরিসংখ্যানের ভাষা, সামেশন দিয়ে সবকিছুকে যোগ করে নিয়ে আসা। কারণ আমরা যদি এই ব্যাপারটাকে ক্যালকুলাসের ভাষায় লিখতে চাই, আমরা জানি যে আধুনিক ক্যালকুলাসের যে আবিষ্কারক নিউটন এবং লিবনিজ, ক্যালকুলাসের ভাষায় যদি আমরা লিখি এই যে ব্যাপারটাকে, তখন আমরা এটাকে এভাবে লিখবো, যে একটা লম্বা একটা এভাবে চিহ্ন দিব। এই চিহ্নটা হচ্ছে একটা গ্রিক বর্ণ। আমরা ইন্টিগ্রেশনে যে আমরা বর্ণটা ব্যবহার করি, মানে ইন্টিগ্রেশনের চিহ্নটা, এটা হলো গ্রিক বর্ণ এস। গ্রিকরা এসটাকে এভাবে লম্বা করে লিখে আর কি। হ্যাঁ, তা আমরা যদি এখন কি করি, আমরা এভাবে একটা গ্রিক বর্ণ এসটাকে আমরা লিখি, নিউটন এভাবে ইন্টিগ্রেশনের প্রতীকটাকে প্রকাশ করছিলেন। আমরা যদি কি করি, এই ওয়াই ডিএক্স লিখি আমরা, তাহলে আমরা এই পরিসংখ্যানের ব্যাপারটাকে আমরা যদি ক্যালকুলাসের ভাষায় লিখি, এটাকে এইভাবে লিখতে হবে, অর্থাৎ সামেশন করা কাকে? সম্পূর্ণ ক্ষেত্রফলটাকে। এভাবেই আমরা কি করতে পারি? সম্পূর্ণ এরিয়াটা আমরা পাবো। আচ্ছা, ইন্টিগ্রেশনে আমরা কিভাবে লিখবো? আমরা এই যে এস, অর্থাৎ লম্বা করে আমরা এস দিয়ে লিখবো, আর ইন্টিগ্রেশনে সবকিছুকে আমরা এইভাবে লম্বা এস দিয়ে লিখবো। এখানে একটা ফাংশন থাকবে, এই ফাংশনটাকে আমরা কি করবো? আমরা এক্স এর সাপেক্ষে হলে আমরা এক্স এর ডিএক্স লিখবো, যার সাপেক্ষ হবে আমরা ডি তত লিখবো আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা জানি যে আধুনিক যে ক্যালকুলাস হচ্ছে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন একটা আরেকটার বিপরীত হয়। এই জন্য আর এই ব্যাপারটাই নিউটন এবং লিবনিজ নিজ নিজ দিক থেকে আবিষ্কার করছে। আচ্ছা, এখন দেখো আমরা কিভাবে আমরা বলবো যে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন একটা আরেকটার বিপরীত। আমরা এটা কিভাবে বুঝবো? আমি যখন ডিফারেন্সিয়েশনের ক্লাসগুলো নিয়েছিলাম, আমরা বলছিলাম যে ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই অথবা ডি ওয়াই বাই ডিএক্স, আমরা যে ওয়াই বলি না কেন। দেখো, আমাদের ডিফারেন্সিয়েশন হচ্ছে ঢাল বোঝায়। দেখো, ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়াই কে এক্স দিয়ে কি করা হয়? ভাগ করা হয়। ডিফারেন্সিয়েশনে কি বোঝায়? এটাকে আমরা বলি ঢালের পরিবর্তন, অর্থাৎ উপরে থাকবে ওয়াই, নিচে থাকবে হচ্ছে কি এক্স। মানে একটা বড় ফাংশন থেকে আমরা ক্ষুদ্র ঢাল নিয়ে কাজ করি ডিফারেন্সিয়েশনে। তার ডিফারেন্সিয়েশনে কি আছে? ওয়াই বাই এক্স আছে। আর ইন্টিগ্রেশনে দেখো কি আছে? এই যে ওয়াই আর ডিএক্স তো একটা এক্স এর ক্ষুদ্র অংশ, তাহলে ইন্টিগ্রেশনে কি আছে? দেখো ওয়াই ইন্টু এক্স আছে। তাহলে আমরা ডিফারেন্সিয়েশনে পাচ্ছি ওয়াই কে এক্স দ্বারা ভাগ করা, এটাকে আমরা বলি কি নির্ণয় করা? ঢাল নির্ণয় করা। আর ইন্টিগ্রেশনে আমরা কি পাচ্ছি? ওয়াই ইন্টু এক্স পাচ্ছি, এটাকে আমরা বলি কি? ক্ষেত্রফল নির্ণয় করা। দেখো, ইন্টিগ্রেশন হচ্ছে ওয়াই এর সাথে এক্স কি আছে? গুণ আছে। আর ডিফারেন্সিয়েশনে কি আছে? ওয়াই ডিভাইডেড বাই এক্স আছে, অর্থাৎ ওয়াই কে আমরা এক্স দিয়ে ভাগ করতেছি। তাহলে আমরা জানি যে কি, যে ভাগ এবং গুণ একটা একটার কি প্রক্রিয়া? বিপরীত প্রক্রিয়া। তাহলে আমরা ইন্টিগ্রেশনে কি করি? আমরা ওয়াই কে এক্স দ্বারা গুণ করি, আর ডিফারেন্সিয়েশন আমরা কি করি? আমরা ওয়াই কে এক্স দ্বারা ভাগ করি। তাহলে ভাগ হচ্ছে যেহেতু গুণের বিপরীত প্রক্রিয়া, গুণ যেহেতু ভাগের বিপরীত প্রক্রিয়া, অতএব আমরা এখান থেকে অতি সহজে বলতে পারি, কি বলতে পারি? যে ইন্টিগ্রেশন রিভার্স টু ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনকে একটা আরেকটার বিপরীত। মানে আমরা যদি ডিফারেন্সিয়েশন জানি, তাহলে আমরা ইন্টিগ্রেশন বলতে পারবো, ইন্টিগ্রেশন জানলে আমরা কি ডিফারেন্সিয়েশন বলতে পারবো। কারণ ইন্টিগ্রেশন হচ্ছে ওয়াই এবং এক্স গুণ আকারে, ডিফারেন্সিয়েশনে কি? ওয়াই এবং এক্স ভাগ আকারে। আচ্ছা, এই জন্য আমরা কি বলি? যে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন একটা আরেকটার কি হয়? বিপরীত হয়। এটা হচ্ছে ইন্টিগ্রেশন বোঝার জন্য আমাদের ইন্টার লেভেলের জন্য সবচেয়ে সহজ পদ্ধতি আমি মনে করি। আর ইন্টিগ্রেশন যেহেতু অনেক বড় একটা ব্যাপার, আমাদের পরবর্তীতে আমরা ইন্টিগ্রেশনের আরো অনেক ক্ষেত্র নিয়ে কাজ করি, যেটা আমাদের যেহেতু ইন্টারমিডিয়েট সিলেবাসে নাই, এই জন্য আমরা ইন্টিগ্রেশনকে সহজে বোঝার জন্য আমি যেভাবে বুঝালাম, আশা করি তোমরা সহজে বুঝতে পারছো। আচ্ছা, ইন্টিগ্রেশন যদি আমরা ইন্টারমিডিয়েট লেভেলে সমাধান করি, আমাদেরকে কিছু কনসেপ্ট মনে রাখতে হবে, যে কনসেপ্টগুলোর সাহায্যে আমরা খুব সহজে ইন্টিগ্রেশন করতে পারবো। ফার্স্ট কনসেপ্ট আমি লিখলাম এখানে কনসেপ্ট 1 দিয়ে। আমরা দেখো, আমরা বলছিলাম যে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন কি একটা একটার বিপরীত, অর্থাৎ আমরা ডিফারেন্সিয়েশন জানলে ইন্টিগ্রেশন জানবো অতি সহজেই। আচ্ছা, তাহলে আমি যদি এখন ডিডিএক্স অফ সাইন এক্স লিখি, তোমরা বলবো যে এটা হচ্ছে কস এক্স। কেন কস এক্স হয় এটা আশা করি আমার ক্লাসে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তোমরা অনেক সহজে বুঝতে পারছো। সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে যদি কস এক্স পাওয়া যায়, অর্থাৎ সাইন এক্স এর একটা ক্ষুদ্র অংশ হচ্ছে কস এক্স।
এখন আমরা যদি এই cos x টাকে যদি আমরা কি করি ইন্টিগ্রেশন করি, দেখো এই cos x টাকে যদি আমরা কি করি ইন্টিগ্রেশন করি কার সাপেক্ষে x এর সাপেক্ষে, তখন আমরা sin x টা পেয়ে যাব। আমরা এখান থেকে কি শিখলাম, দেখো আমরা শিখলাম sin x এর ঢালের পরিবর্তনটা কত cos x, তাহলে আমাদের sin x কে ডিফারেন্সিয়েশন করলে যদি cos x পাওয়া যায়, তাহলে অবশ্যই cos x হচ্ছে কি একটা ক্ষুদ্র অংশ, তার সম্পূর্ণ ক্ষুদ্র অংশকে যদি আমরা যোগ করে নিয়ে আসি, তাহলে আমরা কি পাবো, আমরা সম্পূর্ণ sin x এর গ্রাফটা পাবো। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছো। এখন ধরো আমাদেরকে বলা হয়েছে যে sin x প্লাস 2, যে এটার ডিফারেন্সিয়েশন কত। তো আমরা জানি যে এটার ডিফারেন্সিয়েশনও cos x হবে, যেহেতু 2 কে অন্তরীকরণ করলে 0 আসে। তো এখন যেহেতু এটাকে ডিফারেন্সিয়েশন করলে যেহেতু এটা পাওয়া যায়, তো আমরা যদি এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা পাবো কত sin x প্লাস 2। কারণ কি এটার ডিফারেন্সিয়েশনে যেহেতু এটা আসে, তাহলে এটার ইন্টিগ্রেশন অবশ্যই এটা আসবে। এখন ধরো আমি করলাম কি, জাস্ট লিখলাম যে sin x মাইনাস ধরো 100 টু দা পাওয়ার আমি 100 লিখলাম, তো এটাও করলে কত আসবে, cos x ই আসবে, কারণ 100 টু দা পাওয়ার 100 ধ্রুব সংখ্যা 0 হবে। তাহলে ইন্টিগ্রেশন যদি আমরা cos x করি, তাহলে আমরা পাবো কত sin x মাইনাস কত 100 টু দা পাওয়ার 100। আচ্ছা, তাহলে আমরা দেখো এখন এখানে একটু ঝামেলা সৃষ্টি হয়েছে যে ডিফারেন্সিয়েশন আমরা সহজে করে ফেলছি, কিন্তু ইন্টিগ্রেশনে গিয়ে সমস্যা হলো কি, ইন্টিগ্রেশন cos x এর মান এটাও ঠিক আছে, ইন্টিগ্রেশন cos x এর মান কি এটাও ঠিক আছে, ইন্টিগ্রেশন cos x এর মান কি এটাও ঠিক আছে, কারণ আমরা তো এগুলা থেকেই নিয়ে আসছি এগুলা। এরকম একটা সমস্যা সৃষ্টি হলো যে ইন্টিগ্রেশন cos x এর মান তাহলে আসলে কত, এটা নাকি এটা নাকি এটা, সবগুলা কিন্তু সঠিক। তখন আমাদেরকে গণিতবিদরা বললো যে আমরা জানি যে ইন্টিগ্রেশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অনির্দিষ্ট, অনির্দিষ্টর মধ্যে কোনো লিমিট থাকবে না, যা আপার লিমিট আর কি লোয়ার লিমিট থাকবে না। অনির্দিষ্ট ইন্টিগ্রেশনে গণিতবিদরা কি বললো আমাদেরকে, যে অনির্দিষ্ট ইন্টিগ্রেশনে যখন আমরা ইন্টিগ্রেশন করব, তখন আমরা একটা সি দিব, সি প্লাস সি নাকি মাইনাস সি, সি আমরা প্লাস সি দিব, সি এর ভ্যালুটা পজিটিভ হইতে পারে কি নেগেটিভ হইতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি শিখলাম, যে অনির্দিষ্ট ইন্টিগ্রেশনে যখন আমরা ইন্টিগ্রেশন করব, তখন আমরা কি দিব, একটা প্লাস সি দিব, আর সি কে বলা হয় সমাকলন জনিত ধ্রুবক। সমাকলন করার কারণে যে ধ্রুবকটা আমরা পাচ্ছি, এটা হলো আমাদের সি। এই জন্য আমাদের এই সমস্যাটাকে দূর করার জন্য ইন্টিগ্রেশনে কি করা হয়, ইন্টিগ্রেশন হচ্ছে অনির্দিষ্ট ইন্টিগ্রেশনে আমরা একটা সি দিব, কি সি দিব, আমরা প্লাস সি দিব। এই জন্য তোমরা যখন অনির্দিষ্ট ইন্টিগ্রেশন করো, প্রত্যেকটা ইন্টিগ্রেশন করার পর ফলাফলের শেষে আমরা একটা প্লাস সি দেই। কেন দেই আশা করি বুঝতে পারছো। এটা আমি কনসেপ্ট 1 দিয়ে বললাম যে সি কেন দেই আমরা। এবার আমরা কনসেপ্ট 2 নিয়ে আলোচনা করব। কনসেপ্ট 2 তে হচ্ছে তোমার, ধরো আমি বললাম যে ddx অফ sin 2x, এটা কত, এটা হবে 2 cos 2x। আশা করি কেন হয়েছে বুঝতে পারছো। sin x টা করলে cos x, এটা x না 2x, এটাকে আবার করলে কত হবে 2 হবে। আর আমি যদি ইন্টিগ্রেশন cos 2x করি, দেখো আমি কিন্তু শুধু cos 2x কে আমরা ইন্টিগ্রেশন করছি, এই যে অংশটুকুকে, তার সাথে যে 2 ছিল গুণ, এটা এই পাশে গিয়ে কি হবে তোমার, এই পাশে গিয়ে ভাগ হবে, অর্থাৎ হবে 1/2 sin 2x। আমরা একটু আগে শিখে আসছি একটা সি দিতে হবে এখানে, প্লাস সি। তাহলে দেখো ইন্টিগ্রেশন sin 2x কত, 2 cos 2x। মানে আমরা যদি শুধু এই অংশটাকে আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে তার সাথে যে 2 গুণ ছিল, এটা সমানের এই পাশে গিয়ে কি হবে, ভাগ হবে। আচ্ছা, এখন ধরো আমরা যদি sin x/2 কে আমরা ডিফারেন্সিয়েশন করি, এটা হবে 1/2 cos x/2। এবার আমি যদি শুধু তোমার cos x/2 কে আমরা ইন্টিগ্রেশন করি, আমরা কি পাচ্ছি, আমরা এটার সাথে যে 2 ছিল, মানে হাফ এর যে 2টা, তাহলে এই পাশে গিয়ে কি হবে, আমাদের এই পাশে গিয়ে গুণ হবে, অর্থাৎ হবে 2 sin x/2 প্লাস c। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম, দেখো যে ইন্টিগ্রেশন করার সময় আমাদের যে x, যে আমাদের চলক, x এর সাথে যদি কোনো কিছু গুণ থাকে, আবার বলছি দেখো ইন্টিগ্রেশন করার সময় x এর সাথে যদি কোনো কিছু গুণ থাকে, আনসারে এটা ভাগ দিয়ে হবে, x এর সাথে যদি কোনো মান ভাগ আকারে থাকে, আনসার এটা গুণ দিয়ে হবে। কি বললাম, x এর সাথে কোনো কিছু গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে কি গুণ। কিন্তু ডিফারেন্সিয়েশনে গুণ থাকলে গুণ আকারে আসে, ভাগ থাকলে ভাগ আকারে আসে। যেহেতু ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন বিপরীত, এজন্য এখানে কাজ উল্টা হয়েছে, গুণটা ভাগ হয় কি ভাগটা গুণ হয়। অর্থাৎ ইন্টিগ্রেশনে x এর সাথে কোনো কিছু গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে কি হবে গুণ হবে।
আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এটা আমি কনসেপ্ট 2 দেখলাম। কনসেপ্ট 3 তে হচ্ছে আমি সূত্রগুলো আলোচনা করব যে কিভাবে আমরা ডিফারেন্সিয়েশনের সাহায্যে খুব সহজে ইন্টিগ্রেশন মনে রাখতে পারি। যেমন ধরো ddx অফ sin x, এটা বলতে আমরা কি জানি, cos x জানি। এখন আমি যদি বলি ইন্টিগ্রেশন cos x dx, এটা অবশ্যই sin x প্লাস c হবে। আচ্ছা, ddx অফ cos x, এটা বলতে আমরা কি জানি, মাইনাস sin x জানি। কি জানি, মাইনাস sin x। আমি যদি শুধু sin x কে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস টু পাশে গেলে কত হবে, মাইনাস cos x প্লাস c হবে। হ্যাঁ, ddx অফ tan x, আমরা জানি এটা হলো তোমার sec স্কয়ার x। আমি যদি শুধু sec স্কয়ার x কে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো, আমরা tan x প্লাস c পাবো। কারণ কি আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে এই ফাংশনটা পাওয়া যাবে। যদি আমরা sec x কে ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো sec x tan x। আমরা যদি এখন sec x tan x কে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো কি, আমরা এই sec x টা পাবো। তাহলে আমরা দেখো চারটা ফাংশনের ডিফারেন্সিয়েশন করার পর যে মানটা পাওয়া যায় ওই মানগুলোকে যখন আমি ইন্টিগ্রেশন করব ডিফারেন্সিয়েশনের ফাংশনটা পাওয়া যাচ্ছে। ddx অফ cot x, এর মান হচ্ছে মাইনাস cos sec স্কয়ার x। ইন্টিগ্রেশন cos sec স্কয়ার x dx হচ্ছে আমাদের মাইনাস cot x। আচ্ছা, ddx অফ cosec x মাইনাস cosec x cot x। ইন্টিগ্রেশন cosec x cot x হবে মাইনাস cosec x প্লাস c। এটা হচ্ছে 6টা ত্রিকোণমিতিক ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে যে মানগুলো পাওয়া যায়, এই মানগুলোকে যদি আমরা উল্টাভাবে ইন্টিগ্রেশন করি তাহলে কি পাওয়া যাবে, ডিফারেন্সিয়েশনের ফাংশনগুলো পাওয়া যাবে। তাহলে আমরা ডিফারেন্সিয়েশনের ফলাফল থেকে আমরা কি ইন্টিগ্রেশনের ফলাফলটা বের করে ফেলছি। আশা করি এই 6টা জিনিস সবাই বুঝতে পারছো। এটা গেল আমাদের 6টা ত্রিকোণমিতিক ফাংশনের ফলাফল কিভাবে আমরা বের করতে পারি। এখন আমি বীজগাণিতিক ফাংশন লিখতেছি। যেমন ধর ddx অফ x, এটা কত, 1 হয়। আমরা বলতে পারি ইন্টিগ্রেশন 1 dx অথবা ইন্টিগ্রেশন dx মানে কত হবে, তাহলে x প্লাস c হবে। দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি এটা পাওয়া যায়, এটাকে ইন্টিগ্রেশন করলে অবশ্যই x পাওয়া যাবে। অর্থাৎ ইন্টিগ্রেশন 1 dx অথবা ইন্টিগ্রেশন dx মানে কত, x। তাহলে ইন্টিগ্রেশন d সামথিং মানে কত হবে, সামথিং হবে। ইন্টিগ্রেশন d থিটা হলে থিটা হবে, ইন্টিগ্রেশন d t হলে t হবে। আচ্ছা, ধর আমি বের করলাম যে ddx অফ e টু দা পাওয়ার x, এটা কত, e টু দা পাওয়ার x। তাহলে ইন্টিগ্রেশন e টু দা পাওয়ার x dx হচ্ছে কত, e টু দা পাওয়ার x প্লাস c। ddx অফ ln x, এটার আনসার হচ্ছে 1 বাই x। ইন্টিগ্রেশন 1 বাই x dx হচ্ছে ln x। ddx অফ a টু দা পাওয়ার x, এটার আনসার হচ্ছে a টু দা পাওয়ার x ln a। ইন্টিগ্রেশন a টু দা পাওয়ার x dx হবে তোমার ln এটা এই পাশে গেল হবে c দিতে হবে একটা এখানে, a টু দা পাওয়ার x বাই ln হচ্ছে ln a। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের মানগুলো আর কি। আচ্ছা, এবার ইন্টিগ্রেশনের একটা বিখ্যাত সূত্র আছে যে ইন্টিগ্রেশন x টু দা পাওয়ার n dx। এটা বিখ্যাত কেন বললাম, কারণ ফিজিক্সে আমরা এই সূত্রটা প্রচুর ব্যবহার করি যে x টু দা পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। একটা জিনিস খেয়াল করো, দেখো এই মানটাকে ইন্টিগ্রেশন করলে যদি এটা পাওয়া যায় তাহলে এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো অবশ্যই কি x টু দা পাওয়ার n ই পাইবা। আশা করি এটা ডিফারেন্সিয়েশন সবাই করতে পারবা। এটাকে ইন্টিগ্রেশন করলে যদি এটা পাওয়া যায়, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে, x টু দা পাওয়ার n পাওয়া যাবে। এগুলো হচ্ছে কি আমাদের বীজগাণিতিক কিছু মানের আমরা কি করলাম, ইন্টিগ্রেশন শিখলাম। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। এখন ধরো আমরা তোমার কয়টা কনসেপ্ট শিখলাম, আমরা 3টা কনসেপ্ট। ফার্স্ট কনসেপ্ট শিখলাম আমরা কি, যে সি কেন দিব আমরা। পরের কনসেপ্ট আমরা শিখলাম তোমার হচ্ছে x এর সাথে সহগ গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে কি গুণ। আর আমরা এখানে কি শিখলাম তোমার, যে আমাদের সূত্রগুলো আমরা কিভাবে আমরা বুঝতে পারি। আচ্ছা, আজকের এই পর্যন্ত আমরা যা শিখলাম সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের বেসিক ক্লাস। যে ইন্টিগ্রেশন পারার জন্য তোমাকে কি কি জানতে হবে, ইন্টিগ্রেশন কি এটা জানতে হবে, ইন্টিগ্রেশনের 3টা কনসেপ্ট জানতে হবে। আচ্ছা, আর আগামী ক্লাসে আমরা
ইন্টিগ্রেশনের 10.1 থেকে 10.7 পর্যন্ত আমাদের কি 7টা অধ্যায় আছে। আমরা 10.1 এর ম্যাথগুলা করব। আশা করি তোমরা খুব সহজেই করতে পারবা। আর সবাই সবগুলা ক্লাস করার ট্রাই করবা, তাহলে আশা করি তোমাদের ইন্টিগ্রেশনে যে ভয় আছে এটা থাকবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফিজ।